প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের প্রথম অধ্যায়ের যে 7 পৃষ্ঠার যে উদাহরণ 4 রয়েছে এটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি। তো ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তো এখানে মেইনলি আমরা যেটা শিখবো যে একটা সংখ্যা দিয়ে বলেছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, মানে এই সংখ্যাটা থেকে কত বিয়োগ করলে সেই বিয়োগফলটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এই বিষয়গুলো আমরা আগের পার্টে আলোচনা করেছি। পূর্ণবর্গ সংখ্যা মানে হচ্ছে যার বর্গমূল করলে মিলে যায়। যেমন ধরো 5 স্কোয়ার করলে কত হবে? 25। তাহলে এই 25 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, কেননা বর্গের উল্টো যেহেতু বর্গমূল, তাহলে 25-এর বর্গমূল করলে কিন্তু 5 আসবে। তো ম্যাক্সিমাম ধরো যে আমি একটা 12 নিলাম। হ্যাঁ, এখন যদি বলি এই 12 থেকে কত বিয়োগ করলে, ক্ষুদ্রতম কেন বলে যে অনেক কিছু বিয়োগ করলেই পূর্ণবর্গ সংখ্যা হতে পারে, কিন্তু সবচেয়ে ক্ষুদ্রতমটা অর্থাৎ প্রথম যে সংখ্যাটা। তো এখান থেকে দেখো আমি 12 থেকে যদি 8 বিয়োগ করি, হ্যাঁ, তাহলে এই যে 4 আসছে, 4 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। আবার এমনও হবে যে একটা সংখ্যা দিয়ে যদি বলে এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, ক্ষুদ্রতম কথাটা থাকবেই। হ্যাঁ, তো আমি দেখো 12-র সাথে যদি 8 যোগ করি, তাহলে 12-র সাথে যদি 4 যোগ করি, তাহলে দেখো 16 হয়। 16 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। আবার এমনও হবে যে একটা সংখ্যা দিয়ে বললো যে একে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমি দেখো 3 দিয়ে যদি গুণ করি, 3 বারং 36, 36 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। আবার এমন বলতে পারে যে একে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফলটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আমি যদি একে 3 দিয়ে ভাগ করি, তাহলে এই যে ভাগফল যে 4 আসলো, 4 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। তো বলতে পারো এটা তো মুখে মুখে করলেন, কিভাবে করলেন? তো এই সিস্টেমটাই আমরা এখানে শিখবো। তো আমাদের অঙ্কে কিন্তু কত বিয়োগ করলে, কত যোগ করলে, কত দিয়ে গুণ করলে, কত দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ হবে, সবগুলোই রয়েছে। হ্যাঁ, অনুশীলনীতে সবগুলোই পাবো। আর উদাহরণে আমাদের কত বিয়োগ করলে আর কত যোগ করলে এই দুটো রয়েছে। তো সেটাই আমরা এখন শুরু করছি। উদাহরণ 4। তো একটা জিনিস মনে রাখতে হবে যে কত বিয়োগ করলে আর কত যোগ করলে পূর্ণবর্গ হবে, এই দুটোর নিয়ম একই। হ্যাঁ, মানে কিছু কিছু দূর একই, অর্থাৎ এই দুটোর ক্ষেত্রেই ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করতে হয়, ভাগের সাহায্যে বর্গমূল করতে হয়, কিন্তু সেখানে দেখা যাবে যে কিছু না কিছু ভাগশেষ থাকবে, অবশিষ্ট থাকবে, তারপরে আমাদের কিছু কাজ করতে হবে। আর যখন বলে যে কত দিয়ে গুণ করলে অথবা কত দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে, এই দুটো হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে যে আমরা বর্গমূল শিখেছি, সেই প্রক্রিয়ার সাথে এই এই দুটো মিলবে। অর্থাৎ জোড়া মেলাতে হবে, মৌলিক গুণনীয়ক বের করে তারপরে কিছু জোড়া ছাড়া থাকবে এখানে, সেই জোড়া ছাড়াগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। তো যাই হোক, উদাহরণ 4-এ যেটা বলেছে কত বিয়োগ করলে, তাহলে এটা আমরা ভাগের সাহায্যে বর্গমূল করব, কিন্তু দেখবো যে আমাদের ভাগশেষ থাকবে। তো আমরা এটা শিখেছি, ডান দিক থেকে এইভাবে দুটো করে অঙ্ক নিয়ে জোড়া মেলাতে হয়, তারপর এই পাশে দাগ দিতে হয়। এখন আমরা এমন একটা সংখ্যা চয়েস করবো যার স্কোয়ার বর্গ করে 86 মিললে মিললো, না হলে তার চেয়ে ছোট হতে হবে। তো 8 8 হয় 64, আরো বাড়বে। 9 9 81, এখানে আমরা যদি 9 বার দিই, তাহলে এই 86-র নিচে আমরা 81 বসাবো। তারপর এটা বিয়োগ করে পাবো 5। এরপরে এই পুরো জোড়াটা এখানে কেটে নিয়ে আসতে হবে। এরপর এখানে আমাদের দ্বিগুণ অর্থাৎ ডাবল করার কথা, মানে 2 দিয়ে গুণ, তাহলে 9 দুগুণে হচ্ছে 18। তো এখন আমাদের সিস্টেম ছিল যে এখানেও আমরা যা দেবো এখানেও তাই দেবো, আর এইখানকার পুরো সংখ্যাটা আর এখানে লাস্টে যা দিলাম সেই দুটো গুণ করে এটা মিললে মিললো, না হলে ছোট হতে হবে। তো আমরা যদি 2 বার দিই, এখানেও 2 এখানেও 2, অর্থাৎ 182 গুণন 2। তো 2 দুগুণে 4, এটা হচ্ছে 8 দুগুণে 16, 6 হাতে 1, 2 কে 2 এর একে 3। তো যেহেতু এটা 555 আছে, আরো বাড়তে পারে। আমরা যদি 3 বার দিই, তখন কিন্তু এটা আর 182 থাকবে না, 183 হয়ে যাবে। তাহলে 183 গুণন 3, 3 3 9, 3 8 24, 4 হাতে 2, 3 অক্ষে 3 4 5, এটা কাছাকাছি হয়েছে। 4 বার দিলে বড় হয়ে যাবে। তো এখানে আমরা 3, এখানেও 3। এটা আগে বলেছি যে এটা মিলবে না, ভাগশেষ থাকবে। তো এটা আসছে 549। এটা আমরা বিয়োগ করে দিলে ভাগশেষ পাবো 6। তো এই কত বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, এটা কিন্তু সরাসরি এই ভাগের সাহায্যে বর্গমূল করে যেটা ভাগশেষ আসবে, হ্যাঁ, এটাই হবে অ্যান্সার। আমরা জাস্ট এখানে বলবো যে সংখ্যাটিকে ভাগের সাহায্যে, এই কথাটা একটু লিখে দিতে হবে, ভাগের সাহায্যে বর্গমূল করে 6 অবশিষ্ট বা ভাগশেষ থাকে, অবশিষ্ট থাকে। এই যেটা অবশিষ্ট থাকবে, এই 6 হচ্ছে যে এটা থেকে বিয়োগ করলে সেই বিয়োগফলটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখন আমরা বলবো অতএব
8600, বা সংখ্যাটিও লিখতে পারো, এত থেকে 6 বিয়োগ করলে বিয়োগ করলে বিয়োগফল বিয়োগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে। তো কখনো সৃজনশীল আমরা দেখবো যে কখনো কখনো বলে পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করো, তখন কিন্তু এই সংখ্যাটা থেকে 6 বিয়োগ করে যে বিয়োগফলটা আসবে সেটা একটা উত্তর হবে। তো ওকে, এই বিষয়টা আশা করি বুঝতে পেরেছো। এখন তোমরা যদি পরীক্ষা করে দেখো, এটা থেকে যদি 6 বিয়োগ করো, সেই যে বিয়োগফলটা আসবে, দেখো 8 6 5 5, এখান থেকে যদি 6 মাইনাস করে দিই তাহলে 9 হাতের এখানে আসলে 4 8 6 4 4, এই সংখ্যাটা কিন্তু অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা পরীক্ষা করতে গেলে তোমরা যদি ভাগের সাহায্যে দেখো বর্গমূল করে দাও, এটা এখানে চাইনি, আমরা জাস্ট পরীক্ষা করছি। তো 9 9 81, এখানে ভাগশেষ থাকছে 5, জোড়া কাটলে 4 9 9 ডাবল 18, তারপর 3 বার দিলে দেখো মিলে যাবে, 3 3 9 3 8 24, 4 হাতে 2 3 3 4 5, এই যে দেখো পূর্ণবর্গ সংখ্যা ছিল জন্যই বর্গমূলটা কিন্তু মিলে গেছে। তো এরপরে আমরা উদাহরণ 5 দেখব। এখানে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে এটা চাওয়া হয়েছে। এই ক্ষুদ্রতমটা কেন বলে সেটা আমরা আগে বলেছি যে এমনও তো হতে পারে এটা থেকে 28 বিয়োগ করলেও বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হতে পারে, বা 102 বিয়োগ করলে 104 বিয়োগ করলে, এরকম অনেক কিছু হতে পারে। কিন্তু ক্ষুদ্রতম বলা মানে হচ্ছে যে একদম ইমিডিয়েট ছোট সংখ্যা, যেমন 102 বিয়োগ করে যদি পূর্ণবর্গ হয় সেটা তো 6 এর চেয়ে আসলে বড় হয়ে যাচ্ছে, এই জন্য প্রতিটা অঙ্কেই দেখো ক্ষুদ্রতম কথাটা বলা থাকে। তো এখন যেটা বলেছে যে এত এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, তো এটা কিন্তু ওই কত বিয়োগ করলে মতোই আমাদের ভাগের সাহায্যে বর্গমূল করে আগে ভাগশেষটা বের করতে হবে, তারপরে এখানে বাড়তি কিছু কাজ আছে। ওখানে যেমন ভাগশেষটা সরাসরি উত্তর হয়, এখানে আর একটু কাজ করতে হবে। তো আমরা ডান দিক থেকে জোড়া মিলালাম, তারপর এখানে 8 বার দিলাম, 8 8 64, এখানে ভাগশেষ আসছে 1, তারপরে পুরো জোড়াটা কেটে নিলাম, এরপর 8 এর ডাবল অর্থাৎ দ্বিগুণ করলাম হচ্ছে 16। তো আমরা এই ধরনের অঙ্ক একটা করেছিলাম যে উপর থেকে যখন আমরা জোড়া কাটি তারপরে এখানে যখন ডাবলও করি একবারও দিতে পারি না, কেন দেখো এখানে যদি 1 দিই এখানেও 1, তাহলে 161 গুণন 1 করলে এখানে 161 বসাতে হয়, কিন্তু 112-র নিচে 161 বসবে না, কেননা 161 বড়। যেহেতু এটা ভাগেরই মতো নিয়ম, তো ভাগের ক্ষেত্রে আমরা জানি যে ছোট সংখ্যা উপরে, বড় সংখ্যা নিচে, এটা হয় না। তো এইসব ক্ষেত্রে কিন্তু শূন্য দিতে হয় একটা। তো এই শূন্যটা দেখো এখানে একটা দিতে হবে, এইখানে একটা দিতে হবে, দুই জায়গায়। ভাগেরও নিয়ম এটা, যেমন 2 দিয়ে আমি ধরো এটাকে ভাগ করছি, তো প্রথমে 6 দুগুণে 12 গেল, তো এই যে উপর থেকে যখন আমরা একটা 1 কাটলাম, এটা যখন ভাজকের চেয়ে ছোট হয় তখন কিন্তু এখানে একটা শূন্য দিতে হয়। তারপরে যদি কোনো অঙ্ক থাকে তাহলে এটা কেটে নিতে হয়, তারপরে 6 দুগুণে 12, এইভাবে। তো এখানে যেমন একটা শূন্য, আর এখানে হচ্ছে যে আমি জোড়া কেটেছিলাম, এই যে 12 জোড়াটা কেটেছিলাম, তারপর 8 এর ডাবল করেছিলাম, একবারও দিতে যখন পারিনি, এখানেও একবারও দিতে পারিনি, তো ওইখানে যেমন একটা শূন্য হয় এখানে কিন্তু দুই জায়গায় শূন্য দিতে হয়। তো এই শূন্যটা দেওয়ার পরে আমরা এই পরের জোড়াটা এখানে কেটে নেব। তো এখন এইখানে আমরা রাফ করে দেখবো কয়বার দেওয়া যায়। আমি যদি 5 বার দেই তাহলে এটা হবে 1605, এখানে হবে 5। সো 1605 গুণন 5, 5 5 25, 25-এর 5 হাতে 2, 5 0 0 2, 5 6 30, 30-এর 0 হাতে 3, 5 5 3 8, 8025। তো এখানে যেহেতু আরো বড় আছে একটু বাড়াতে হবে, তো আমি দেখেছি এটা 6 বার যায়, আসলে যেহেতু এটা মিলবে না, হ্যাঁ 6 বার দিলে তাহলে 6 6 36-এর 6, এই 1606 গুণন 6 করতে হবে। 6 6 36-এর 6 হাতে 3, 6 0 0 আর 3, আবার 6 6 36-এর 6 হাতে 3, 6 1 6, 6 আর 3 9, অর্থাৎ 9636। তো এটা বিয়োগ করে আমরা ভাগশেষ পাবো 1565। তো এই ভাগশেষটা কাজে লাগবে না, ওই কত বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে সেক্ষেত্রে যেমন সরাসরি ভাগশেষ বা অবশিষ্টটাই উত্তর হয়, আর এখানে আমাদের আরো বাড়তি কিছু কাজ করতে হবে। তো ওই লেখাটার মতোই আমরা লিখবো যে সংখ্যাটিকে, এই কত যোগ করলের ক্ষেত্রে এই ভাষাটা একটু মনে রাখতে হবে, সংখ্যাটিকে ভাগের সাহায্যে, বা ভাগ প্রক্রিয়া লিখতে পারো, ভাগের সাহায্যে বর্গমূল করে 1565 অবশিষ্ট বা ভাগশেষ থাকে, অবশিষ্ট থাকে। তো এই পর্যন্ত কিন্তু আমরা বিয়োগের ক্ষেত্রেও লিখেছি। এই বাড়তি কথাটা যোগের ক্ষেত্রে যেটা বলতে হবে যে
সংখ্যাটির সাথে, সংখ্যাটি বলতে এই যে এই সংখ্যাটির সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। তারপরে আরেকটা লাইন, তখন এর বর্গমূল হবে। জাস্ট এই দুইটা লাইন বাড়তি তোমাদের এটা মাথায় রাখতে হবে। এই তখন এর বর্গমূল হবে বলেই এই যে এইখানে যে বর্গমূলটা আসে তার সাথে সবসময় 1 যোগ করতে হবে, কারণ আমি যখন এর সাথে কিছু একটা যোগ করব, হ্যাঁ, এই সংখ্যাটার সাথে, তখন কিন্তু এটা আরো একবার বেশি যাবে, এটি নিয়ম। তো 806 যোগ 1 অর্থাৎ হচ্ছে 807। ওকে, এখন যে কাজটা করতে হবে, এখন দেখো ফাইনাল উত্তরটা আসবে এইভাবে, নির্ণেয় ক্ষুদ্রতম, ওই যে বলেছিল কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, তাহলে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা। এখন যে কাজটা করতে হবে, এই সংখ্যাটাকে 2 বার গুণ করতে হবে, অর্থাৎ স্কয়ার করতে হবে। বইয়ে যেমন এটার বর্গটা আগে করে নিয়েছে, আমি একসাথে যদি করি তাহলে এইভাবে করব, 807 গুণন 807, এইটা থেকে বিয়োগ দিতে হবে আমাদের মূল যে সংখ্যাটা আছে 65 12 0 1। এবার এইটা তোমাদের রাফে গুণ করে নিতে হবে, এটা গুণ করে আসে হচ্ছে 65 12 49, এইটা থেকে এটা বিয়োগ 65 12 0 1, তাহলে 8 4 48, এইটাই কিন্তু উত্তর। এই অঙ্কটার এই কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, এই ভাষাটা তোমাদের একটু মাথায় রাখতে হবে, এইভাবে এই জিনিসটা করতে হয়। তো তোমরা এটা যদি পরীক্ষা করে দেখো যে এই সংখ্যাটার সাথে যদি 48 যোগ করে দেখো, সেই যোগফলটা কিন্তু বর্গমূল করে দেখবে মিলে যাবে, অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এই অঙ্কে যদি কখনো বলে যে পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করো, তাহলে ওই সংখ্যাটার সাথে এটা আমাদের যোগ করে দিতে হবে। তো এটাই ছিল আমাদের আজকের পাঠ। পরবর্তী পাঠ থেকে আমরা অনুশীলনীর অঙ্কগুলোতে চলে যাব। আজকে এ পর্যন্তই।